বাইকটা এইমাত্র আমার বন্ধু সোহেলের কাছ থেকে নিলাম। পেছনে হচ্ছে খুলনা সদর হাসপাতাল, ওইখানে ডক্টর। আর বাইকটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস স্পেশাল এডিশন, যেটা ওইটা। ছোট বাইকের কিছু সুবিধা আছে। এক নম্বর সুবিধা হচ্ছে সিটির ভেতরে ভাই চিপা চাপা দিয়ে সাই সাই করে বেরোয় যাওয়া যায়। আর একটা ফ্যাক্ট হচ্ছে বাইকগুলো যেহেতু ওয়েট কম হয়, যে কারণে এটার কন্ট্রোলিং খুব সুবিধা হয়। মানে একেবারে প্যারালেস একটা ফ্যাক্ট আর কি। মনে হয় যে ইজিলি যে কোনো জায়গাতে আমি কন্ট্রোল করতে পারবো। আর যারা নতুন বাইকার, নতুন বাইক চালানো শিখছেন, তাদের জন্য তো ভাই কথাই নেই। অনেক সময় তাদের জন্য মনে হয় 150cc বাইকগুলা একটু হেভি ওয়েটের, যে কারণে ভয় পান। বাট সেক্ষেত্রে সলিউশন হচ্ছে ভাই এই ছোট বাইকগুলো বা 100cc বা 125cc বাইকগুলো। দেখেন আমি এইখান থেকে সাই করে টেনে বেরিয়ে যাব, কোনো প্যারা নাই। এই হচ্ছে ছোট বাইকের সুবিধা। গাইজ, এতক্ষণ যে বাইকটা রাইড করছিলাম ওই বাইকটা হচ্ছে এটা। ইনফ্যাক্ট আজকে ছোট্ট একটা কন্টেন্ট, এই কন্টেন্টটা করার একটা পটভূমি আছে। কেন এই কন্টেন্টটা করছি, আমার কাছে মনে হয়েছে যে একটা ঘটনা থেকে, ঘটনাটা গতকালকে আমি শুনি, এই বাইকটা যার আমার বন্ধু সোহেল, ওর মুখেই শুনি। শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে এই টাইপের একটা কন্টেন্ট করা উচিত। কন্টেন্টটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার বাইকের যত্ন নেবেন, স্পেশালি যারা 100-125cc বাইক ইউজ করছেন, তারা কিভাবে এই ছোট বাইকগুলোর যত্ন নেবেন। আর ছোট বাইকগুলোর যত্ন বিষয়ে 12টা টিপস আমি শেয়ার করব। ইনফ্যাক্ট গতকালকের একটা ঘটনা দিয়ে শুরু করি। আসলে ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল এক ভদ্রলোক, উনি হিরো স্প্লেন্ডার প্লাস পুরনো যে ভার্সনটা, এটা হচ্ছে পরের আপডেট ভার্সনটা, পুরনো যে ভার্সনটা ওইটা উনি 5 বছর ধরে রাইড করছেন। উনি 60,000 কিলোমিটার বাইকটা চালিয়েছেন। গতকালকে উনি সোহেলকে বলছেন যে উনি মাইলেজ পাচ্ছেন 35 থেকে 40। এখন এই ব্যাপারটা কেন ঘটছে? সোহেল যখন ওনার সঙ্গে কথা বলে, সোহেল এক পর্যায়ে জানতে পারে যে এই 5 বছরে উনি কখনো এয়ার ফিল্টারটা চেঞ্জ করেন নাই। এখন ওই ভদ্রলোক বাইক রাইড করছেন 60,000 কিলোমিটার। এই 60,000 কিলোমিটারে আমি যদি অ্যাভারেজ 40 ওনার মাইলেজ ধরি, তাহলে ওনার তেল কনজাম্পশন করছে 1500 লিটার। এখন এই 1500 লিটার তেলের দাম আমি 130 বা 125 টাকা করে না ধরে অ্যাভারেজ 100 টাকা করে ধরি, কেননা আগে কিন্তু তেলের দাম আরো কম ছিল। যদি অ্যাভারেজ 100 টাকা করেও ধরি, এই 5 বছরে ওনার টোটাল তেল লাগছে 1,50,000 টাকার। আর উনি যদি ভালোভাবে বাইকটা মেনটেন করতো, তাহলে উনি এই বাইকটা থেকে অ্যাভারেজ 55 বা 55 প্লাস মাইলেজ পাওয়ার কথা। 55 যদি মাইলেজ পাইতো, তাহলে ওনার টোটাল তেল লাগতো 1091 লিটার। সেক্ষেত্রে ওনার খরচ হইতো 1,09,000 টাকা। মানে উনি এই 5 বছরে বলা যায় অ্যাভারেজ প্রায় 40,000 টাকা বেশি খরচ করছে শুধুমাত্র তেলের পেছনে। এখন এর পাশাপাশি একটা কোশ্চেন আসে যে উনি যেহেতু এয়ার ফিল্টার চেঞ্জ করে নাই, ওনার তো খরচ এখানে আরো কমছে, কিন্তু এই খরচ কমাইতে গিয়ে ওনার যে আরো বেশি এক্সট্রা খরচ হয়েছে বাইক মেইনটেনেন্সের পেছনে। ওনার ফ্রিকুয়েন্টলি বাইক নিয়ে গ্যারেজে যাওয়া লাগছে, বিভিন্ন পার্টসপাতি চেঞ্জ, এটা সেটা হাবি জাবি মেকানিক, তার ইচ্ছা মতো যা করছে ওই খরচগুলো তো আছেই। সো অ্যাভারেজ কিন্তু তার খরচ কমে নাই, তার খরচ বরং আরও বেশি বাড়ছে বাইক মেইনটেনেন্সের ক্ষেত্রে। এখন বিষয় হচ্ছে, আপনি যখন একটা বাইক রাইটলি মেইনটেইন করবেন না, তখন কিন্তু আপনার বাইক আপনাকে আরও বেশি খরচ করাবে, আপনার বাইকের রিসেল ভ্যালু কমে যাবে। আপনি যখন একটা বাইক রাইড করেন, বাইকের মেইনটেনেন্সটা জেনে বুঝে আপনার রাইড করা উচিত। অনেকেই একটা বাইক টানা রাইড করছেন, বাট কিভাবে একটা বাইক মেইনটেইন করতে হয় এই বিষয়ের জ্ঞান অনেকেরই নাই। চলেন তাহলে আজকের 12টা টিপস কি এটা জেনে নিই। 1 নাম্বার টিপস হচ্ছে জ্বালানি বা তেল। তেলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটু ভিন্ন। অনেকেই বলে যে ভাই ছোট বাইকগুলো 100cc বা 125cc বাইকগুলোতে ভাই পেট্রোল ইউজ করা ভালো, অকটেন ইউজ করলে মাইলেজ কমে। ভাই পেট্রোল আর অকটেন কি জিনিস আগে একটু বোঝায়। পেট্রোল আর অকটেন আসলে একই জিনিস। অকটেনটা হচ্ছে পেট্রোলের থেকে আর একটু ভালো মানের ফুয়েল, মানে অকটেন একটু ভালো বার্ন হয় বা অকটেনের বার্নিং ক্যাপাসিটি বেশি, বা যদি টেকনিক্যালি বলি অকটেনের রন নাম্বারটা বেশি, পেট্রোলের কম। সো বিষয়টা হচ্ছে অকটেন পেট্রোল থেকেও ভালো মানের জ্বালানি। তাহলে আপনি কি ইউজ করবেন? আমার সাজেশন হচ্ছে অবশ্যই আপনি অকটেন ইউজ করবেন। অকটেন ইউজ করা সবসময় বেটার ইঞ্জিনের জন্য, ইঞ্জিন পারফরমেন্সের জন্য অবশ্যই অকটেন ইউজ করবেন। আর যারা বলেন যে ভাই পেট্রোলে মাইলেজ বেশি অকটেনে কম, ভাই তাদের কথা শোনেন না, তারা আসলে না জেনেই বলতেছে। অকটেনে বরং আপনি ভালো মাইলেজ পাবেন, আপনার বাইক ভালো থাকবে, বাইকের ইঞ্জিন এফিসিয়েন্সি ভালো পাবেন। সব কিছু মিলিয়ে অকটেন ইজ অলওয়েজ বেটার দ্যান পেট্রোল। বাট পেট্রোল যদি ভালো মানের হয়, আমার মনে হয় পেট্রোল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে অকটেন।
2 নাম্বার টিপস হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ। আমরা অনেকেই হয়তো এখনো জানি না যে বাইকে এয়ার ফিল্টার নামে একটা জিনিস আছে, সেটা কিন্তু চেঞ্জ করতে হয়। মেকানিক্যালি এটা সাজেস্ট করা হয় যে 15 থেকে 20,000 কিলোমিটার পর পর এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হয়। আচ্ছা, এয়ার ফিল্টারের কাজটা কি? আমাদের বাইকের ফুয়েলটা বার্ন হওয়ার জন্য কিন্তু ফুয়েলের সঙ্গে বাতাসের দরকার হয়, আর বাতাসের সঙ্গে যেন ময়লা ধুলাবালু না যায় এই জন্যই হচ্ছে এয়ার ফিল্টারটা ইউজ করা হয়। এয়ার ফিল্টার যদি ধুলাবালু লেগে আটকে থাকে তাহলে কিন্তু বাতাস কম যাবে, তাহলে কিন্তু তেল আপনার বাইকের বেশি খাবে। আর এই কারণেই এয়ার ফিল্টার চেঞ্জ না করলে অথবা এয়ার ফিল্টার ক্লিন যদি আপনি না করেন আপনার বাইকের কিন্তু মাইলেজ কমে যায়, প্লাস পাওয়ারও কিন্তু ড্রপ করে। এখন এয়ার ফিল্টার চেঞ্জের নিয়মটা কি? মেকানিক্যালি সাজেস্ট করা হয় এয়ার ফিল্টার চেঞ্জ করবেন আপনি 15 থেকে 20,000 কিলোমিটারে। বাট এই বাইকগুলো যেহেতু ছোট বাইক আর আমাদের এনভায়রনমেন্টে কিন্তু প্রচুর ধুলাবালি বাতাসে, যে কারণে আমার সাজেশন হচ্ছে আপনারা প্রতি 6,000 কিলোমিটার পর পর এয়ার ফিল্টার চেঞ্জ করে নেবেন, আর 3,000 কিলোমিটার পর পর মেকানিককে দিয়ে একটু হাওয়া দিয়ে এয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করে নেবেন। টিপস নাম্বার 3 সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ, যেটাকে আমরা মোবিল নামে চিনি। ছোট বাইকগুলোর এই যে কত সুবিধা, অনেকে বলে কর্নার করা যায় না, দেখেন পিছনে পিলিয়ন আছে আমার। ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। ইঞ্জিন অয়েল মানে মোবিল, যেটা আমরা মোবিল নামে যেটাকে চিনি। ইঞ্জিন অয়েল আসলে অনেকে জানেই না যে চেঞ্জ করতে হয়। অনেকে দেখা যায় যে ইঞ্জিন অয়েল ইচ্ছা মতো একটা দেয়, মানে মেকানিক যেটা দিয়ে দেয় ওই ইঞ্জিন অয়েল ইউজ করে, বাট এটা কিন্তু কোনোভাবেও ঠিক নয়। ইঞ্জিন অয়েল মার্কেটে আছে হচ্ছে 3 রকম, একটা হচ্ছে মিনারেল, আরেকটা হচ্ছে সেমি সিনথেটিক, আরেকটা হচ্ছে সিনথেটিক। এখন এই ছোটো বাইকগুলোর জন্য 100 বা 125 সিসি বাইকগুলোর জন্য আমার প্রিফারেন্স হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল দিবেন। বাট সেমি সিনথেটিক বা সিনথেটিক যদি দেন কোনো প্রবলেম নাই, বাট ওগুলোর দাম বেশি, যে কারণে বলছি ওটা প্রয়োজন নাই। যেহেতু ছোট বাইক আপনি মিনারেল দিলেই এনাফ। এখন ইঞ্জিন অয়েল চেঞ্জটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বা মোবিল চেঞ্জটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ইঞ্জিন অয়েল একবার ঢুকানোর পরে 8-10 হাজার কিলো পরে গিয়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন। আপনার মাইলেজ কমবে, আপনার বাইকের ডিউরেবিলিটি কমবে, মানে বাইকের সে লেভেলের ক্ষতি হবে, মানে আপনি বাইক থেকে এক্সপেক্টেড লেভেলের পারফরমেন্স পাবেন না। আর ইঞ্জিন অয়েল বা মোবিল হচ্ছে আমাদের শরীরে যেমন ব্লাড, বাইকের জন্য হচ্ছে ইঞ্জিন অয়েল। সো ইঞ্জিন অয়েল যদি আপনি রেগুলার চেঞ্জ না করেন তাহলে ডেফিনেটলি আপনার বাইক ভালো থাকবে না, ভালো পারফরমেন্সও দিবে না। এখন কোশ্চেন হচ্ছে ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর পর চেঞ্জ করতে হবে? মিনারেল যেহেতু আমি সাজেস্ট করছি মিনারেল ইঞ্জিন অয়েল, আপনি মিনারেল ইঞ্জিন অয়েল দিবেন। যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলই দেন একটু সাবধান থাকবেন যে ব্র্যান্ডটা যেন মোটামুটি ভালো হয়, একটু ভালো ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করবেন, 50-100 টাকা বেশি হলেও। আর একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আপনি 1000 কিলোমিটার অন্তত চালাবেন। 1000 কিলোমিটার পরে অবশ্যই আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন। আর 1000 কিলোর পরে যদি চেঞ্জ না করেন আস্তে আস্তে পারফরমেন্স কিন্তু ড্রপ করবে। এখন আপনি বলতে পারেন ভাই আমি যদি 1200 কিলোতে চেঞ্জ করি, না কোনো প্রবলেম নাই, বাট চেষ্টা করবেন 1000এই চেঞ্জ করার, তাহলে আপনার ইঞ্জিনটা আরও বেটার পারফরমেন্স দিবে আপনাকে, আর অনেক দিন পর্যন্ত ইঞ্জিনটা ভালো থাকবে। এই হচ্ছে ইঞ্জিন অয়েলের ব্যাপার। আর মোবিল চেঞ্জের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার লোকাল মেকানিক যেন মোবিলের জায়গায় বা ইঞ্জিন অয়েলের জায়গায় কোনোভাবেও গিয়ার অয়েল ইউজ না করে বা গিয়ার অয়েল দিয়ে না দেয়। আজকে 4 নম্বর টিপস হচ্ছে অয়েল ফিল্টার চেঞ্জ। আমরা যে ইঞ্জিন অয়েল চেঞ্জের কথা বললাম, ইঞ্জিন অয়েল পরিবর্তনের সাথে কিন্তু অয়েল ফিল্টার পরিবর্তনের একটা ব্যাপার আছে। আপনি যখনই ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন তখনই আপনার অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেবেন। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক বাইকে কিন্তু অয়েল ফিল্টার থাকে না, অয়েল স্টেইনার থাকে, স্পেশালি হোন্ডা বাইকগুলোতে অয়েল স্টেইনার কিন্তু চেঞ্জ করার দরকার হয় না, ওইটা ক্লিন করে নিতে হয়। 10-15 বা 20,000 কিলোমিটার পর পর আপনি ওইটা ক্লিন করতে পারেন। বাট আপনার বাইকে যদি অয়েল ফিল্টার থাকে অবশ্যই প্রতি ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অয়েল ফিল্টারটা অবশ্যই পরিবর্তন করে নেবেন। আজকের 5 নম্বর টিপস হচ্ছে চেইন লুব অ্যান্ড চেইন ক্লিন। আপনার বাইকে চেইন যদি শুকনা থাকে বা চেনে প্রচুর পরিমাণের ময়লা থাকে, আপনার ফুট রেস্টে একটা ভাইব্রেশন আসবে, প্লাস বাইকটা স্মুথলি চলবে না, প্লাস চেন স্পোকেট তাড়াতাড়ি ক্ষয় হবে। তাহলে এখানে করণীয় কি? এখানে আপনার করণীয় হচ্ছে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একবার চেনটাকে ক্লিন করবেন। এটা নিজেরাও করা যায়, আমি কিন্তু নিজেই চেন ক্লিন করি। আমি কেরোসিন দিয়ে একটা পুরনো টুথব্রাশ দিয়ে চেনটাকে ক্লিন করি, এরপরে চেনটা যখন শুকায় তারপরে বাজার থেকে কেনা গিয়ার অয়েল আমি চেনে দিয়ে দিই। আর চেইন লুব হিসাবে গিয়ার অয়েল হচ্ছে সব থেকে ভালো সলিউশন। চাইলে ইঞ্জিন অয়েলও আপনি চেইন লুব হিসাবে ইউজ করতে পারেন। আর জেনারেলি গ্যারেজগুলোতে যে পোড়া মোবিলগুলো দিয়ে দেয় ওটা দিলে কিন্তু কোনো প্রবলেম নাই, বাট ওইটাতে প্রচুর পরিমাণের ময়লা থাকে, যে কারণে আমি পোড়া মোবিল দেওয়াটা প্রিফার করি না। বাট ওইটাতে যে বাইকের অনেক ক্ষতি হবে সেটা না, বাট সবসময় চেষ্টা করবেন প্রতি সপ্তাহে চেনটা ক্লিন করে অ্যাটলিস্ট গিয়ার অয়েল বা ইঞ্জিন অয়েল দিয়ে চেনটাকে সবসময় ভেজা রাখা। আজকের 6 নম্বর টিপস হচ্ছে টায়ার প্রেশার চেক। অনেকেই দেখা যায় যে বাইকে কোনো প্রবলেম নাই, এয়ার ফিল্টার চেঞ্জ করছে, সব কিছু ঠিক আছে, সব কিছুই পারফেক্ট,
বাট তারপরেও মাইলেজ কিন্তু কমে যায়। অনেক সময় টায়ার প্রেশার কিন্তু কম বেশি হয়ে যায়। তাপমাত্রার সঙ্গে কিন্তু টায়ার প্রেশারের রিলেশন আছে। তাপমাত্রা বাড়লে কমলে টায়ার প্রেশার কিন্তু অটোমেটিক্যালি বাড়ে বা কমে। অনেক ক্ষেত্রেই দেখা যায় টায়ার প্রেশারটা কমে যায়। আপনি জানেন না, আপনি 15 দিন আগে টায়ার প্রেশার দিয়ে রাখছিলেন, বাট আপনার টায়ার প্রেশারটা অনেক কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজ ড্রপ করবে। সো আমার সাজেশন হচ্ছে প্রতি সপ্তাহে একবার অ্যাটলিস্ট টায়ার প্রেশারটা চেক করবেন। আরেকটা বিষয় হচ্ছে টায়ার প্রেশারের ক্ষেত্রে অনেককেই দেখি যে টায়ার প্রেশার এক্সট্রা বা বেশি দিয়ে চালান। সাপোজ আপনার বাইকে সাজেস্ট করে ফ্রন্ট টায়ারে 25 PSI, বাট আপনি ওইখানে দিচ্ছেন 35 বা 40 PSI। আপনি চিন্তা করছেন টায়ার প্রেশার বেশি দিলে আপনি মাইলেজ ভালো পাবেন, বাট এই ধারণা কিন্তু ভুল। টায়ার প্রেশার বেশি দিলে মাইলেজ ভালো তো পাওয়াই যায় না, বরং টায়ারের আয়ু কমে যায়, প্লাস ব্রেকিং কিন্তু দুর্বল হয়ে যায়। সো টায়ার প্রেশার রিকমেন্ডেড যেটা সেটা দিবেন। এখন আর একটা বিষয় আছে, অনেকেই মনে করেন যে আমার বাইকে 2 জন নিয়ে চড়ি বা বাচ্চা নিয়ে চড়ি, এই কারণে আমি টায়ার প্রেশারটা একটু বেশি দিই। একটা জিনিস মাথায় রাখবেন, কোম্পানি যে রিকমেন্ডেড টায়ার প্রেশারটা দিয়েছে ওইটা হচ্ছে ওই বাইকের ম্যাক্সিমাম পেলোড নিয়ে চলার জন্য যে টায়ার প্রেশারটা লাগে ওইটা। আর আপনি যদি সবসময় সিঙ্গেল রাইড করেন সেক্ষেত্রে রিকমেন্ডেড টায়ার প্রেশার থেকে কম টায়ার প্রেশার দিয়েও চালাইতে পারবেন, বাট বেশি কখনো দিবেন না। আজকে 7 নম্বর টিপস হচ্ছে ব্যাটারি চেক। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্যাটারি যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে স্টার্ট নিতে প্রবলেম করে, প্লাস বাইকের হেডল্যাম্পের আলো কিন্তু কমে যায়। আর যারা রাত্রে রাইড করেন তারা বুঝবেন যে রাত্রের বেলায় হেডল্যাম্পের আলো কতটা জরুরি, বা আলো কমে গেলে এটা কোন লেভেলের বিপজ্জনক ব্যাপার হয়ে যেতে পারে। ব্যাটারি দুর্বল হয়ে গেলে এটা ইজিলি কিন্তু বোঝা যায়। সেলফ নিতে লেট করে, বা 2-3 বার সেলফ দেওয়া লাগে, বা সেলফ দিলে স্টার্ট নিতে চায় না, কিক মারা লাগে, এই টাইপের প্রবলেম হয়। সো আমার সাজেশন হচ্ছে আপনারা যদি এরকম কোনো সিমটম মনে হয় যে ব্যাটারি দুর্বল হয়ে গেছে, তাহলে ব্যাটারিটা ইমিডিয়েটলি চেক করে নেবেন। কারণ ব্যাটারি ভালো থাকলে আপনার স্টার্টিং প্রসেসটা ভালো হবে, প্লাস আপনার স্পার্ক প্লাগটাও ভালো থাকবে বেশি দিন। আজকের 8 নম্বর টিপস হচ্ছে আপনার হুইল জ্যাম আছে কিনা এটা ফ্রিকুয়েন্টলি চেক করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইকের সব কিছুই ঠিক আছে, আপনার মাইলেজ কমে গেছে, বাট আপনি জানেন না আপনার চাকা জ্যাম হয়ে গেছে। জ্যাম হওয়ার অনেক কারণ থাকতে পারে। অনেক ক্ষেত্রে ব্রেক প্যাডে প্রবলেম করে, বা ব্রেক ক্যালিপারে যদি ময়লা যায় সেক্ষেত্রে আপনার হুইলটা জ্যাম হয়ে যেতে পারে। সো আমার সাজেশন হচ্ছে প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একবার এইভাবে ডাবল স্ট্যান্ডে দিয়ে চাকাটা ঘুরিয়ে দেখবেন যে চাকাটা ফ্রিলি ঘুরছে কিনা। যদি মনে হয় যে চাকাটা এরকম ফ্রিলি ঘুরছে না, আটকে যাচ্ছে, তাহলে বুঝবেন যে চাকাটা জ্যাম আছে। আর চাকা জ্যাম থাকলে কিন্তু আপনার মাইলেজ কমে যাবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা মেকানিককে দেখিয়ে চাকার জ্যামটা ঠিক করে নেবেন। আজকের টিপস নাম্বার 9, সেটা হচ্ছে স্পার্ক প্লাগ। আপনার স্পার্ক প্লাগে যদি প্রচুর পরিমাণের ময়লা জমে সেক্ষেত্রে কিন্তু আপনি বাইকটা স্টার্ট দিতে প্রবলেম ফেস করবেন। দেখবেন আপনি সেলফ চাপছেন, স্টার্ট নিচ্ছে না, বা কিক মারছেন, স্টার্ট নিচ্ছে না। সো স্পার্ক প্লাগের যত্ন নেওয়াটাও কিন্তু জরুরি। স্পার্ক প্লাগের যত্নটা কিভাবে নেবেন? আপনি মাসে অ্যাটলিস্ট একবার, বা যদি কখনো স্টার্টে প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনি কোনো মেকানিককে দিয়ে স্পার্ক প্লাগটা খুলে পরিষ্কার করিয়ে নেবেন। আর একটা ফ্যাক্ট হচ্ছে স্পার্ক প্লাগ কিন্তু চেঞ্জ করতে হয়, তবে একটা বিষয় হচ্ছে স্পার্ক প্লাগ ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করার দরকার হয় না। যেমন আমি আমার হোন্ডা হর্নেটের স্পার্ক প্লাগ দিয়ে প্রায় 25,000 কিলোমিটার রাইড করছিলাম, তারপরে গিয়ে চেঞ্জ করছি। অনেকেই দেখা যায় স্টক স্পার্ক প্লাগ দিয়ে 50-60 হাজার কিলোমিটারও চালায়। স্পার্ক প্লাগের যদি যত্ন নেওয়া হয় তাহলে স্পার্ক প্লাগের লাইফ অনেক লং মাইল পর্যন্ত যায়। বাট ফ্রিকুয়েন্টলি আমার সাজেশন হচ্ছে স্পার্ক প্লাগটা অ্যাটলিস্ট মাসে একবার ক্লিন করিয়ে নেবেন এবং চেক করবেন যে স্পার্ক প্লাগটা ঠিক আছে কিনা। আজকের টিপস নাম্বার 10, সেটা হচ্ছে আপনি যখন বাইকটা কিনেন, কেনার পরে অফিসিয়ালি কিন্তু একটা সার্ভিসের শিডিউল থাকে, অফিসিয়াল সার্ভিসিংয়ের। অনেকেও এই সার্ভিস শিডিউলটা মিস করেন। অবশ্যই এটা মিস করবেন না। অফিসিয়াল যে সার্ভিস শিডিউল থাকে একটা সার্টেন কিলোমিটার পর পর বা একটা সময় পর পর, ওই সময় হইলেই বা আপনার বাইক অত কিলোমিটার চলার পরেই আপনারা অফিসিয়াল সার্ভিসটা নিয়ে নেবেন। আরেকটা ব্যাপার হচ্ছে অফিসিয়াল সার্ভিসের সাথে কিন্তু মাস্টার সার্ভিসেরও একটা ফ্যাক্ট আছে। ইউজুয়ালি মাস্টার সার্ভিস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা বাইকের সব কিছু খুলে পুরো কাজ করানো, ওইটাকে বলে মাস্টার সার্ভিস। একটা নতুন বাইক কেনার পরে ইউজুয়ালি 30-40 হাজার কিলোমিটারের আগে আসলে মাস্টার সার্ভিস দরকার হয় না। টুকটাক যে প্রবলেমগুলো হয় ওই প্রবলেমগুলোর কাজ করাইতে হয়, বাট 30-35 হাজার কিলোমিটার পরে অনেক ক্ষেত্রেই কিন্তু মাস্টার সার্ভিসিংয়ের দরকার হয়। সেক্ষেত্রে আপনারা শোরুমে যাইতে পারেন, বা আপনার ফেভারিট যদি কোনো মেকানিক থাকে তার কাছ থেকে মাস্টার সার্ভিসটা করিয়ে নিতে পারেন। আজকের 11 নম্বর পয়েন্ট হচ্ছে ফর্কের যত্ন বা সাসপেনশনের যত্ন। অনেকেই আমরা সাসপেনশনের সিল কেটে গেলে বুঝতে পারি না।
সাসপেনশনে সিল কেটে গেলে সাসপেনশনের ভেতরে যে অয়েল থাকে ওই অয়েলটা লিক করে অয়েলের পরিমাণ কমতে থাকে, সেক্ষেত্রে কিন্তু সাসপেনশন নষ্ট হবার পসিবিলিটি থাকে, প্লাস আপনি সাসপেনশন থেকে আপনার এক্সপেক্টেড পারফরমেন্স পাবেন না। সাসপেনশনের যত্ন কিভাবে করবেন? বেসিক্যালি সাসপেনশনের স্পেশাল কোনো যত্ন নাই, বাট যদি কখনো সিল কাটে, যদি দেখেন সাসপেনশনের এই গোড়া থেকে কখনো অয়েল লিক হচ্ছে, তখন আপনার অয়েল সিলটা পরিবর্তন করে নেবেন। অয়েল সিল পরিবর্তন করলে অবশ্যই কিন্তু অয়েলটা পরিবর্তন করতে হয়, আর অয়েল পরিবর্তন যখন করবেন একটু ভালো মানের ফর্ক অয়েল লাগাবেন। স্পেশালি আমার সাজেশন হচ্ছে বাজারে পাওয়ার অয়েল নামে একটা অয়েল পাওয়া যায়, ওইটা যদি আপনারা সাসপেনশনের ফর্ক অয়েল হিসেবে ইউজ করেন তাহলে সিল কাটার সম্ভাবনা খুব কম থাকে, প্লাস সাসপেনশন প্লেটও ভালো পাওয়া যায়। এছাড়াও অনেক ভালো মানের ফর্ক অয়েল আছে, ওগুলো আপনারা ইউজ করতে পারেন, কোনো বিষয় না। গাইস, কথা বলতে বলতে 11টা পয়েন্ট শেষ করে ফেললাম। এবার শেষ পয়েন্টটা হচ্ছে, বা 12 নম্বর পয়েন্টটা হচ্ছে বাইক ওয়াশ। বাইক ওয়াশ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। বাইক যত ময়লা থাকবে বাইকের পার্টসপাতির ডিউরেবিলিটি তত কমবে। সপ্তাহে একবার না পারলেও মাসে অ্যাটলিস্ট 2বার আপনার বাইকটা ওয়াশ করবেন। আর যদি এরকম হয় বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে তো ভাই প্রত্যেক দিনই বাইকে ময়লা হইতে পারে, সেক্ষেত্রে সপ্তাহে প্রয়োজনে 2বারও ওয়াশ করতে পারেন। বেটার যে কখনো বাইকে ময়লা কাদা অবস্থায় বাইকটাকে রাখবেন না। বাইক যত পরিষ্কার থাকবে আপনার প্রত্যেকটা পার্টসপাতি নষ্ট হওয়ার সম্ভাবনা ততটা কম থাকবে। সো সবসময় আপনার বাইককে একেবারে চকচকা ক্লিন রাখবেন ওয়াশের মাধ্যমে। আর ওয়াশ করার ক্ষেত্রে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, যেসব গ্যারেজে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে ওইসব গ্যারেজগুলো অ্যাভয়েড করবেন। প্রয়োজনে আপনি নিজে শুধুমাত্র পানি দিয়েও ওয়াশ করতে পারেন, বাট ডিটারজেন্ট কখনো ইউজ করবেন না। শ্যাম্পু ইউজ করতে পারেন, শ্যাম্পু ইউজ করাটাই বেটার, সেক্ষেত্রে আপনার বাইকের কালারটা ভালো থাকবে। আর এই কালারের সাথে আরেকটা বিষয়ের সম্পর্ক আছে, অনেকে লম্বা সময় রোডের ভেতরে আমরা বাইক রেখে দিই, রোডের ভেতরে বাইক রাখলেও কিন্তু আল্ট্রাভায়োলেট রের মাধ্যমে আপনার বাইকের কালারটা ক্ষতিগ্রস্ত হয়, কালারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়। সো এই ছিল আজকের 12টা টিপস। আমার মনে হয় এই 12টা টিপস যদি আপনারা মেনটেন করেন, স্পেশালি যারা নতুন বাইকার বা ছোট বাইক ইউজ করেন, তাদের ক্ষেত্রে আমি দেখছি যে অনেকেরই বেসিক বাইক সম্পর্কে লিটারেসিটা বা বেসিক জ্ঞানগুলো নাই। আর যে কারণেই আমি এই বেসিক কথাগুলো নিয়ে ছোট্ট একটা কন্টেন্ট করলাম, অ্যাটলিস্ট যারা এই ব্লগটা দেখবেন তারা যেন উপকৃত হন, তাদের বাইকটা যেন তারা ভালো করে মেনটেন করতে পারেন। আর আজকের ব্লগটা শেষ করার আগে আপনাদেরকে একটা সাজেশন দিই, আপনাদের আশেপাশে সবসময় এরকম বাইকার থাকে যারা দীর্ঘ সময় ধরে বাইক ইউজ করছেন, বাইকের কেয়ার করেন, বাইক বোঝেন, এই টাইপের যারা বাইক এক্সপার্ট আছে সবসময় তাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। তাহলে হবে কি, মেকানিক আপনাকে ভুলভাল বুঝিয়ে আপনাকে ঠকাইতে পারবে না। ইনফ্যাক্ট মেকানিক নিয়ে কেন এই কথাটা বলছি, যারা মেকানিক ভাই আছে তারা আমার উপর খেপে যাইতে পারেন। অনেক মেকানিকই আছে ভালো এবং সৎ, বাট অনেক মেকানিকই আছে যারা আসলে একটা পার্টস পরিবর্তনের দরকার নাই কিন্তু ওই পার্টসটা আসলে ফেলে দেয় বা আপনাকে দিয়ে পরিবর্তন করায়। মানে যত পার্টসপাতি পরিবর্তন হবে তত তার ইনকাম বেশি। সো এই টাইপের ডিসঅনেস্ট মেকানিক থেকে দূরে থাকতে গেলে আপনার বেসিক নলেজ দরকার। সেক্ষেত্রে আমার এই ব্লগটা অবশ্যই হেল্প করবে। আর অবশ্যই আপনি এক্সপার্ট বাইকারদের সঙ্গে কথা বলে নিজেই কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন যে আসলে একটা বাইক কি। আসলে এই বাইকটা একটা মেশিন, বাট এই মেশিনটা আসলে আমরা যেমন আমাদের একটা ফুল অর্গান সেট আপ আছে, সব কিছু মিলিয়ে আমরা হাঁটাচলা করি, খাওয়া দাওয়া করি বা দেখি শুনি, এইভাবে চলি বা সুস্থ থাকি, একটা বাইকও কিন্তু ঠিক আমাদের মতো হিউম্যান বডির মতো। এইখানের প্রত্যেকটা বিষয় যদি আপনি না বোঝেন আর মেনটেন না করেন তাহলে কিন্তু বাইকটা আপনাকে এক্সপেক্টেড লেভেলের পারফরমেন্স দিবে না বা আপনাকে নিরাপদও রাখতে পারবে না, আপনাকে সাশ্রয়ী রাখতে পারবে না। তো গাইজ, এই ছিল তাহলে আজকের বিষয়, ছোট্ট বেসিক কিছু টিপস শেয়ার করলাম। আর আজকে আমার ক্যামেরার পেছনে থেকে যে বন্ধু আমাকে হেল্প করলো, ও একেবারে ক্যাজুয়াল অবস্থায় আছে, তারপরে ওকে আমি দেখাইতে চাচ্ছিলাম, ও হাত নাড়াচ্ছে, পেছনে আসবে না, আমি এইভাবে ওকে ক্যামেরায় ধরি। এই যে হচ্ছে ভদ্রলোক, দেখেন ও আমাকে হেল্প করছে। সো এই ব্লগে যারা উপকৃত হচ্ছেন ডেফিনেটলি ওর উপরও একটা কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, অনেক ধৈর্য ধরে এতক্ষণ আমাকে ক্যামেরায় হেল্প করছে। সো গাইস, তাহলে টাটা বাই বাই। ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, ঠিক আছে?